This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরও একবার স্বাগত টিভি9 বাংলা লিমা রয়েছে আপনাদের সঙ্গে। জেলে বসে স্লিপার সেলের মাধ্যমে 2 লক্ষ টাকা জোগাড় করে খাগড়াগড় কাণ্ডে ধৃত জেএমবি জঙ্গি তারিকুল। জেরায় চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। কেন টেরর ফান্ডিং করছিল জেএমবি জঙ্গি জানতে চায় গোয়েন্দারা। টাকার উৎস জানতে জেরা করা হচ্ছে এবিটি জঙ্গি সাজিবুলকেও। তারিকুলের সঙ্গে জেলে পরিচয় ধৃত এবিটি জঙ্গি আব্বাসের। জেল থেকে বেরিয়ে কোকরাঝাড়ের নূর ইসলামের সঙ্গে যোগাযোগ। তারিকুলের নির্দেশে অসমে আরও কয়েকজনের সঙ্গে দেখা করে আব্বাস। মুর্শিদাবাদেই রয়েছে এই মডিউলের অন্তত 17 জঙ্গি অনুমান গোয়েন্দাদের। কয়েকজন চিহ্নিত হলেও বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে গোয়েন্দারা। জেলে বসে স্লিপার সেলের মাধ্যমে 2 লক্ষ টাকা জোগাড় করে খাগড়াগড় কাণ্ডে ধৃত জেএমবি জঙ্গি তারিকুল। এটা কিভাবে সম্ভব? জেলে বসে টাকা জোগাড় করছে। জেরায় চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে। কেন টেরর ফান্ডিং করছিল জেএমবি জঙ্গি? কি কারণ থাকতে পারে এই টেরর ফান্ডিং এর পিছনে? গোয়েন্দাদের এই মুহূর্তে এই প্রশ্নটাই উত্তর খোঁজার চেষ্টা করছেন, কারণ টাকার উৎস জানতে ইতিমধ্যেই এবিটি জঙ্গি সাজিবুলকে জেরা করা হচ্ছে। তারিকুলের সঙ্গে জেলে পরিচয় ধৃত এবিটি জঙ্গি আব্বাসের। জেল থেকে বেরিয়ে কোকরাঝাড়ের নূর ইসলামের সঙ্গে যোগাযোগ হয়। তারিকুলের নির্দেশেই অসমে আরও কয়েকজনের সঙ্গে দেখা করে আব্বাস। মুর্শিদাবাদেই রয়েছে এই মডিউলের অন্তত 17 জন জঙ্গি। ভাবুন, শুধুমাত্র মুর্শিদাবাদে এমনটা অনুমান করছেন গোয়েন্দারা। কয়েকজন চিহ্নিত হলেও বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে গোয়েন্দারা। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আপনাকে স্বাগত জানাবো টিভি9 বাংলায়। এই মুহূর্তে যে খবর, যে চাঞ্চল্যকর খবর আমাদের কাছে রয়েছে, 2 লক্ষ টাকার জোগাড় খাগড়াগড় কাণ্ডে ধৃত জেএমবি জঙ্গি তারিকুল, এবং জেলে বসেই এই টাকা সে জোগাড় করতে পেরেছে। আপনি কিভাবে দেখছেন? দেখুন, এখন প্রশ্ন সেটা আমাদের আমি অবাক হচ্ছি না, কারণ যা পরিস্থিতি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো 10 কোটি মানুষ, কিন্তু জেলের মধ্যে এই যে আপনি জানেন যে তারিকুল যে নামটা বললেন এ হচ্ছে সাদিক, হচ্ছে সুমন, ওর ডাক নাম হচ্ছে সুমন। বহরমপুরে যে ছেলে সে হচ্ছে কি খাগড়াগড় কাণ্ডে জেল হয়েছে, খাগড়াগড়ে রয়েছে, ওখানে তার সাথে আলাপ হয়েছিল কার? আব্বাস। এবার দেখুন, ওখানে থাকতে জেলের মধ্যে থাকতেই এই যে স্পাইডার নেট মাকড়সার জালের মতো, এটা আপনি ভাবতে পারছেন? আচ্ছা, এটা কিসের হয়? এটা হচ্ছে মোবাইল, বা এটা হচ্ছে কি যে কোনো কারণেই হোক একটা কমিউনিকেশন। সেই কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে জেলের ভিতরে থেকে? এটা নিশ্চয়ই আজকে মোবাইল ইউজ করছে। মোবাইলটা কি করে ইউজ করছে? সর্ষের মধ্যে যদি ভূত থাকে, আপনি আমাকে বলুন যে জেলার ওখানে আছে, সে কি দায়িত্ব রাখতে পারে? যারা সিকিউরিটি থাকে তারা কি দায়িত্ব পারে? ভয়ঙ্কর পরিস্থিতি একটা আমি বলতে বাধ্য হচ্ছি যে জেলের ভিতরে থেকেই আজকে কিভাবে কার সাথে যোগাযোগ করছে। দেখুন, সে হচ্ছে এবিটি, যে আজকে আমরা জানতে পারছি আনসারুল্লাহ সদস্য, তাদের সাথে যোগাযোগ করে আব্বাস আলী মুর্শিদাবাদ থেকে বিভিন্ন জায়গা থেকে যে নেটওয়ার্কটা করেছে। আপনারা তাহলে শাস্তি দিয়ে লাভটা কি হচ্ছে? তাহলে কে শাস্তি দেবে? কে আজকে রেকটিফাই হবে? কিভাবে ভারতকে বা পশ্চিমবাংলাকে জঙ্গিদের যে আজকে অত্যাচার হচ্ছে ভয়ানক, আজকে যে আমাদের এখানে যে একটা ব্লু প্রিন্ট তৈরি করেছে, এটাকে প্রিভেন্ট করবে কি করে? অতএব এটা আজকে প্রশাসন চিন্তা ভাবনা নিক যে তাদেরকে কি করে। আপনি তো জেল বলতে পারবেন না, সংশোধনাগার বলতে হবে। এটা কি সংশোধন হচ্ছে? তার জন্য রেসপন্সিবিলিটি ফিক্স আপ করে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয়, ব্যবস্থা নয়, তিরস্কার নয়, কনস্ট্রাকটিভ অ্যাকশন নিতে হবে। দে শুড বি ডিসমিসড ফ্রম সার্ভিস। কারণ এটা হচ্ছে কি ন্যাশনাল সিকিউরিটি প্রশ্ন আছে, সিকিউরিটি অ্যান্ড সেফটি প্রশ্ন আছে আমাদের পশ্চিমবঙ্গবাসীর। একের পর এক আজকে বিস্ফোরণ হচ্ছে চতুর্দিকে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভয়ানক পরিস্থিতি একটা সৃষ্টি হয়েছে। তার জন্য দায়ী কারা? পুলিশ এত কষ্ট করে কনভিকশন দেওয়াচ্ছে, জেলে থেকেও তারা আজকে এই সমস্ত করছে। তাহলে রেকটিফাইটা হবে কি করে বলুন? তাহলে সর্ষের মধ্যে যদি ভূত থাকে, সেই সর্ষের মধ্যে যে ভূত, যাদের বড় ভূত, ছোট ভূত, কালো ভূত, সবুজ ভূত, এদেরকে আজকে কিন্তু সিরিয়াস অ্যাকশন নিয়ে সাময়িক নয়, পার্মানেন্ট যদি আজকে শাস্তির ব্যবস্থা না করতে পারে, তাহলে কিছু হবে না। ধন্যবাদ আপনাকে। মিনারুল যদি ধরা না পড়তো, তারিকুল দিব্যি বাংলাদেশে ফিরে যেত, আর জানাই যেত না যে পশ্চিমবঙ্গের জেলে বসে অনায়াসে জঙ্গি নেটওয়ার্ক চালানো যায়। অসম এসটিএফ এর অপারেশনে আনসারুল্লাহ বাংলা জঙ্গি গোষ্ঠীর পর্দা ফাঁস হয়েছে। মুর্শিদাবাদ থেকে ধরা পড়েছে আব্বাস ও মিনারুল। তাদের জেরায় জানা গিয়েছে বহরমপুর সংশোধনাগার থেকে তাদের নির্দেশ দিত তারিকুল ইসলাম।
যে নিজে জেএমবি জঙ্গি। খাগড়াগড় বিস্ফোরণ মামলায় সাজা ভোগ করছিল। 2015 সাল থেকে বহরমপুর জেলে বন্দী ছিল। গত নভেম্বরে সাজার মেয়াদ শেষ হয়েছিল, কিন্তু বাংলাদেশি হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়নি। বাংলাদেশে তার ঠিকানা যাচাইয়ের কাজ শুরু হয়েছিল। তখনই আনসারুল্লাহ বাংলা টিমের পর্দা ফাঁস হয়। ফের তারিকুলকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। সূত্রের খবর, ঝাড়খণ্ডেও জঙ্গি সংগঠন তৈরির চেষ্টা করেছিল তারিকুল। বহরমপুর জেলে থেকেই কি আনসারুল্লাহ বাংলা টিমকে বাংলার বিভিন্ন জেলায় অ্যাক্টিভ করতে সক্রিয় ছিল জেএমবি জঙ্গি তারিকুল ইসলাম। সবকিছু জানতেই তারিকুলকে হেফাজতে নিয়ে এবং সাজিবুল ও মুস্তাকিনের সামনে বসিয়ে জেরা করতে চাইছেন বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা। পাসপোর্ট জালিয়াতি মামলায় ধৃত দীপক মণ্ডলের জামিনের বিরোধিতা করে হাইকোর্টে যাচ্ছে লালবাজার। গত সোমবার শর্ত সাপেক্ষে দীপকের জামিন মঞ্জুর করে আলিপুর আদালত। সূত্রের খবর, দীপককে জেরা করে পুলিশ জানতে পারে সমরেশকে জাল পাসপোর্ট ডেলিভারি করে পাসপোর্ট পিছু 3,000 টাকা করে নিত এই দীপক। ধৃত দীপক মণ্ডলের জামিনের বিরোধিতা করে হাইকোর্টে যাচ্ছে লালবাজার। এই বিষয়ে আর কি খবর আসছে সুপ্রিয় গুহ আমাদের রিপোর্টার জানাবেন। সুপ্রিয়, তারপর দীপক মণ্ডল পঞ্চশার পোস্ট অফিসের অস্থায়ী কর্মী। এই পাসপোর্ট জালিয়াতি মামলায় গত সোমবারই আলিপুর আদালত থেকে দীপকের জামিন মঞ্জুর হয় শর্ত সাপেক্ষে, এবং সেই জামিনের বিরোধিতা করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন লালবাজারের গোয়েন্দারা, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। তার কারণ, এই যে পাসপোর্ট জালিয়াতি চক্র সমরেশ বিশ্বাস বা মনোজ গুপ্তার হাত ধরে চলতো, সেই চক্রের সঙ্গে সেও যে ওতপ্রোতভাবে জড়িত ছিল, এমনকি সমরেশের কাছ থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য জাল নথি দিয়ে যে সমস্ত পাসপোর্ট এটা আবেদন করা হতো, সেই পাসপোর্ট ইস্যু হওয়ার পর এই সমরেশের কাছে সেই সমস্ত পাসপোর্ট পৌঁছে যেত এই দীপক মণ্ডলের হাত ধরেই, এবং প্রতি পাসপোর্ট পিছু সে 3 থেকে 4,000 টাকা করে পেতেন, এমনটাও কিন্তু তদন্তকারীদের হাতে ধরা পড়ার পর সে তার নিজের বয়ানে তুলে ধরেছেন। আর সেই বয়ানকে হাতিয়ার করেই নিম্ন আদালত থেকে জামিন পেলেও এবার কলকাতা পুলিশের গোয়েন্দারা এই দীপক মণ্ডলের জামিন খারিজের আবেদন নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সুপ্রিয়।